নমস্কার, আমি ডক্টর সন্তোষ কুমার, মোমেন্টাম অর্থো কেয়ার, কলকাতা। আমি কলকাতায় জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন এবং আমি মোমেন্টাম অর্থো কেয়ারকে হেড করি। তো আমাদের মোমেন্টাম অর্থো কেয়ার একটা টিম, যার উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক মানের জয়েন্ট রিপ্লেসমেন্ট চিকিৎসা যেন আমরা কলকাতাতে অ্যাভেলেবেল করাতে পারি, তাতে ইস্টার্ন ইন্ডিয়ার লোকেরা ওটার অ্যাভেলেবেল করতে পারেন এবং অ্যাডজয়নিং কান্ট্রিজ, অ্যাডজয়নিং স্টেটসের লোকেরাও অ্যাভেলেবেল করতে পারেন। এর আগেও আমরা অনেক ভিডিও করেছি এবং আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব ওটা হচ্ছে কমনেস্ট জিনিস, হাঁটুর আর্থ্রাইটিস। হাঁটু, তো হাঁটু আমাদের শরীরের সব থেকে বড় জয়েন্ট। আমাদের যত জয়েন্টস আছে তার মধ্যে সব থেকে বড় জয়েন্টস হাঁটু, এবং হাঁটু আর্থ্রাইটিস আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে খুবই প্রেভেলেন্ট, খুবই কমন। তো হাঁটু আর্থ্রাইটিস যেটা আমরা দেখতে পারি, সেটাতে কি হয় যে হাঁটুতে দুটো হাড়ের মাঝখানে যে কার্টিলেজ আছে এটা ক্ষয়ে যায়। তো এটাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বা আর্থ্রাইটিস বলি। হাঁটু আমাদের শরীরের সব থেকে বড় জয়েন্ট এবং এটা দুটো হাড়ের সন্ধিস্থল, মানে যেখানে থাই বোন, উপরে থাই বোন আছে আর নিচে শিন বোন মানে লেগ বোন আছে, এবং তার উপরে আছে এই এতগুলো মাসেলস। এই মাসেলস গুলোই হাঁটুর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এটা এটা ডাইনামিক ইকুইলিব্রিয়ামে রাখে হাঁটু। তো এটা হচ্ছে আমাদের হাঁটুর স্ট্রাকচার। আর্থ্রাইটিসে কি হয় যে দুটো হাড়ের মাঝখানে যে কার্টিলেজ আছে এই কার্টিলেজটা ক্ষয়ে যায় এবং সেটাকেই আমরা আর্থ্রাইটিস বলি। এবার তার সঙ্গে কি হয় যে ক্ষয়ে যাওয়ার সঙ্গে হাঁটু বেঁকে যেতে শুরু হয়, হাঁটুতে ব্যথা শুরু হয়। এই হাঁটুতে আমরা ব্যথা ফিল করি এবং এই ব্যথা ফ্লাকচুয়েট করে, মানে সবসময় এক সমান থাকে না, কখনো বাড়ে কখনো কমে। তো এরকম ফ্লাকচুয়েট করতে থাকে এই ব্যথা, এবং হাঁটু বেঁকে যেতে শুরু হয়। যেটা সুস্থ পা, তাতে কি হয় হিপ, নি আর অ্যাঙ্কেল একটা লাইনে থাকে, কিন্তু হাঁটু আর্থ্রাইটিসে হাঁটু বেঁকে যায়। বেশিরভাগ ক্ষেত্রে ওটা ভেতরের দিকে বেঁকে যায়, যেটাকে ভ্যারাস ডিফর্মিটি বলা হয়, এবং অনেক ক্ষেত্রে আবার বাইরের দিকেও বেঁকে যায়, যেটাকে ভ্যালগাস ডিফর্মিটি বলা হয়। তো দুটো ডাইরেকশনেই হাঁটু বেঁকে যেতে শুরু হয়। এবার বেঁকে যাওয়াটা আরো বড় প্রবলেম, ব্যথা থেকেও বড় প্রবলেম। কেননা বেঁকে গেলে কি হয় যে একটা ডিসব্যালেন্স শুরু হয়, দুলে দুলে হাঁটা শুরু হয়। সেই দুলে দুলে হাঁটা হলে কি হয় যে কোমরে স্পন্ডিলাইটিস হয়, কোমরে ব্যথা শুরু হয়ে যায় এবং অনেক সময় কোমর থেকে ব্যথাগুলো পায়ে নামে। তো এটা একটা বড় প্রবলেম হাঁটু বেঁকে গেলে অস্টিওআর্থ্রাইটিসে। যেটা আমরা দেখতে পারি হাঁটু বেঁকে যায়, যেটা আমরা দেখতে পারি এই হাঁটু বেঁকে গেছে। তো এটা একটা বড় প্রবলেম অস্টিওআর্থ্রাইটিসে। এবং আমরা যে প্রাথমিক যেটা ইনভেস্টিগেশন আছে হাঁটু অস্টিওআর্থ্রাইটিস দেখার জন্য, সেটা হচ্ছে এক্স রে। আমরা এক্স রেতে দেখি যে দুটো হাড়ের মাঝখানে যে স্পেস আছে এই স্পেসটা কমে গেছে, হাঁটু বেঁকে গেছে, হাড় বেঁকে গেছে, এগুলো সব আমরা এক্স রেতে দেখতে পারি। প্রথমে তো আমরা ক্লিনিক্যালি দেখি যে কতটা বেঁকে গেছে, কতটা ইনস্টেবিলিটি আছে, এবং তারপরে আমরা এক্স রে করে দেখি। এক্স রেতে ওটা পরিষ্কার দেখা যায় যে কতটা হাঁটু ক্ষয়ে গেছে, কতটা বেঁকে গেছে। তো আমরা অস্টিওআর্থ্রাইটিসের প্রাথমিক ট্রিটমেন্ট, যে প্রাথমিক যে ডায়াগনোসিস করি ওটা ক্লিনিক্যালি এবং এক্স রে দেখে করি। তো যেটা আমরা দেখলাম যে অস্টিওআর্থ্রাইটিসে কি হয় যে দুটো হাড়ের মাঝখানে যে গদিটা, কার্টিলেজ আছে, লিগামেন্ট আছে, এগুলো সব ক্ষয়ে যায়। তো যে কিভাবে ক্ষয়ে যায়, যেরকম গাড়ি দৌড়লে গাড়ির চাকাগুলো ক্ষয়ে যায়, এরকম এটা ক্ষয়ে যায়। এবার এই হাঁটুর কার্টিলেজ ক্ষয়ে গেলে ব্যথা হয়, বেঁকে যায়, ডিসব্যালেন্স হয়। তো ব্যথা থেকে যেটা বড় সমস্যা গিয়ে দাঁড়ায় ডিসব্যালেন্স। ব্যথাটা এসেন্সিয়ালি ফ্লাকচুয়েট করে, কখনো বাড়ে কমে, বাড়ে কমে, এভাবে চলতে থাকে। কিন্তু ডিসব্যালেন্সটা ক্রমশ বাড়তেই থাকে, মানে ডিসব্যালেন্সটা পরবর্তীকালে পড়ে যাওয়ার একটা রিস্ক থাকে। দুলে দুলে হাঁটাতে কোমরের ব্যথা শুরু হয়ে যায়, কোমর থেকে আবার পায়ের দিকে নার্ভে, সায়াটিক নার্ভের ব্যথা নেমে যেতে শুরু হয়। তো পুরো আমাদের হাঁটা চলাটাকে ডিস্টার্ব করে দেয় অস্টিওআর্থ্রাইটিস। তো অস্টিওআর্থ্রাইটিস কজেস পেইন, ইনস্টেবিলিটি অ্যান্ড ডিফর্মিটি, মানে ব্যথা, বেঁকে যাওয়া এবং হাঁটা চলায় ডিসব্যালেন্স। এই তিনটি প্রধান সমস্যা আমাদের অস্টিওআর্থ্রাইটিসে আমরা ফেস করি। এবার প্রবলেমটা কি যে এই যে হাঁটু ক্ষয়ে যাচ্ছে বা বেঁকে যাচ্ছে, এর কোনো ওষুধ নেই, এবং যখন অসুবিধা বেশি হয় তার একমাত্র চিকিৎসা হচ্ছে সার্জারি। বেশিরভাগ যেটা সার্জারি করা হয় সেটা হচ্ছে নি রিপ্লেসমেন্ট। এই নি রিপ্লেসমেন্ট কি হয় যে ব্যথা যন্ত্রণা ঠিক হয় এবং হাঁটা চলাটা স্বাভাবিক হয়ে যায়, ডিসব্যালেন্সটা ঠিক হয়ে যায়, হাঁটা চলাটা স্বাভাবিক হয়ে যায়, স্বাভাবিক হাঁটা চলাটা ফিরে আসে। তো নি রিপ্লেসমেন্ট রেস্টোরস পেনলেস অ্যান্ড স্টেবল মুভমেন্ট। এবার নি রিপ্লেসমেন্ট যে প্রথমেই করে দেওয়া হয় তা নয়, প্রথমে আমরা নানা ওষুধ দিয়ে, কিছু ওষুধ সেরকম নেই তবুও কিছু ওষুধ দিয়ে, ডায়েটারি সাপ্লিমেন্ট দিয়ে, ওয়েট রিডাকশন, যাদের ওজন অনেক ভারী আছে তাদের ওজন কমানো, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের হাতে আছে সেটা হচ্ছে পেশিগুলোর মজবুত করা। নানা ধরনের ব্যায়াম করে হাঁটুর যে পেশিগুলো আছে এই পেশিগুলোকে মজবুত করা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং সেটা আমরা করতে থাকি। তো যখনই যেটা আমরা আলোচনা করলাম যে অস্টিওআর্থ্রাইটিসে কি হয়, এই দুটো
হাড়, থাই বোন, লেগ বোন, মাঝখানে কার্টিলেজ, এটা ক্রমশ যখন ক্ষয়ে যায়, বেশিরভাগ ক্ষয়ে যায়, তো এই তলটাকে, এই সারফেসটাকে আমরা শুধু ওই সারফেসটা, যে সারফেসটা ক্ষয়ে গেছে ওই সারফেসটাকে টুকু আমরা নি রিপ্লেসমেন্ট করি। মানে বাকি হাড়টাকে ছেড়ে দেওয়া হয়, শুধু সারফেসটাকে, তলটাকে পাল্টানো হয় এবং ব্যাকারটাকে সোজা করা হয় যাতে আবার হাঁটা চলাটা স্বাভাবিক হয়ে যায়। তো এটা হচ্ছে নি রিপ্লেসমেন্ট। মানে আরো একবার ছবি দিয়ে যদি আমি দেখাতে চাই, তো দুটো হাড়ের মাঝখানে যে তল আছে, সারফেস আছে, এটাকেই নতুন তল দিয়ে, নতুন সারফেস দিয়ে রিপ্লেস করা হয়, এর নামই হচ্ছে নি রিপ্লেসমেন্ট। তো একদিকে এটা মেটালিক অ্যালয় থাকে, অন্যদিকে আলট্রা হাই মলিকুলার ওয়েট পলিথিলিন থাকে। তো এটা হচ্ছে নি রিপ্লেসমেন্টের বেসিক স্ট্রাকচার। নি রিপ্লেসমেন্ট মানে নি রিপ্লেসমেন্ট, দুটো হাড়ের মাঝখানে যে তলটা আছে ক্ষয়ে গেছে, ওই তলটাকে নতুন তল দিয়ে আমরা পাল্টাই, নতুন সারফেস দিয়ে পাল্টাই, এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং ওটা ওই সারফেস যেটা রিপ্লেসমেন্ট হয়, নি রিপ্লেসমেন্ট ইজ বেসিক্যালি নি রিসারফেসিং, মানে ওটাকে রিসারফেসিং করা হয়, সারফেসটাকে চেঞ্জ করা হয়। দুটো হাড়ের মাঝখানে যে সারফেসটা ক্ষয়ে গেছে ওটাকে আমরা চেঞ্জ করি এবং বেঁকে যাওয়াটাকে রিঅ্যালাইন করা হয় যাতে হিপ, নি আর অ্যাঙ্কেল একটা লাইনে চলে আসে। তো এই সারফেসে একদিকে মেটাল অ্যালয় থাকে, সেই মেটাল অ্যালয়টা কোবাল্ট, ক্রোমিয়াম থাকতে পারে, টাইটেনিয়াম, নিওবিয়াম থাকতে পারে, আর অন্যদিকে আলট্রা হাই মলিকুলার ওয়েট পলিথিলিন থাকে। এই আলট্রা হাই ওয়েট মলিকুলার পলিথিন ফিক্সড বিয়ারিং থাকতে পারে, রোটেটিং প্ল্যাটফর্ম বা মোবাইল বিয়ারিং থাকতে পারে, নানা ধরনের নি রিপ্লেসমেন্টের ডিজাইন আছে। তো সেই ডিজাইনগুলো অনেক সময় আমরা স্পেসিফিক পেশেন্ট কন্ডিশন, অ্যানাটমি দেখে ওটাকে চুজ করে থাকি। এই জিনিসটাকে যদি আমরা এক্সরেতে দেখি, যে এটা আমাদের হাঁটু, দুটো হাড়ের মাঝখানে এই তলটা ক্ষয়ে গেছে, এটা এক্সরে, হাঁটুর এক্সরে। তো একদিকে অস্টিওআর্থ্রাইটিস দেখা যাচ্ছে, মানে হাঁটু দুটো হাড়ের মাঝখানে এই তলটা ক্ষয়ে গেছে, হাড়ে হাড়ে ঘষা খাচ্ছে, আর অন্যদিকে এই তলটাকে নতুন তল দিয়ে পাল্টানো হয়েছে, যার নাম হচ্ছে নি রিপ্লেসমেন্ট। মানে এই মেটাল অ্যালয় আর মাঝখানে পলিথিলিন আছে, এটা দিয়ে এটাকে পাল্টানো হয়েছে, এটার নামই নি রিপ্লেসমেন্ট। নি রিপ্লেসমেন্ট করার আগে আরো কিছু সার্জারি সামটাইমস করা হয়। একটা যেরকম হচ্ছে হাই টিবিয়াল অস্টিওটমি। হাই টিবিয়াল অস্টিওটমি মানে হাঁটু যেটা বেঁকে গেছে ওইটাকে কারেক্ট করার জন্য হাড়টাকে ব্রেক করে আবার ওটা রিঅ্যালাইনমেন্ট এনে প্লেট দিয়ে ফিক্স করা হয়, এটাকে বলা হয় হাই টিবিয়াল অস্টিওটমি। এই হাঁটুতে ডান দিকে আমরা দেখছি হাই টিবিয়াল অস্টিওটমি, মানে রিপ্লেসমেন্ট না করে এটাকে সোজা করার চেষ্টা, আর অন্যদিকে নি রিপ্লেসমেন্ট আছে। তো আমি খুব একটা হাই টিবিয়াল অস্টিওটমি প্রিফার করি না, তার কারণ হচ্ছে যে রেজাল্টসগুলো অত প্রেডিক্টেবল নয়, এবং আমাদের কাছে যখন পেশেন্ট আসেন তখন অলরেডি মানে দুটো হাড়ের মাঝখানে কার্টিলেজটা ক্ষয়ে গেছে। তো সেই ক্ষেত্রে হাই টিবিয়াল অস্টিওটমি করে পুরো পেন রিলিফ হয় না এবং আমাদের নি রিপ্লেসমেন্টই করতে হয়, মানে ওই তলটাকে পাল্টাতে হয়। তো হাই টিবিয়াল অস্টিওটমি ওটাকে সোজা করার জন্য ওটা হাড়টাকে ভেঙে আবার প্লেট দিয়ে জোড়া লাগানো হয়। তো দিস ইজ অ্যানাদার সার্জারি যেটা করা হয়। আর একটা সার্জারি যেটা ইনিশিয়াল স্টেজে আর্থ্রাইটিসে করা হয় সেটা হচ্ছে পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট। মানে পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট আর টোটাল নি রিপ্লেসমেন্টের তফাৎ কি, যে পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট হচ্ছে শুধু অন্তর্ভাগটা, দুটো হাড়ের মাঝখানে যে সারফেস আছে শুধু হাফটাকে রিপ্লেস করা হয়, বাকিটাকে ছেড়ে দেওয়া হয়। তো আপনি এখানে এক্সরেতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট ডান দিকটা, আর বাঁ দিকটা হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট, মানে পুরো তলটাকে পাল্টে দেওয়া হয়েছে। এবার পার্শিয়াল নি রিপ্লেসমেন্টের কনসেপ্টটা একটু আলাদা। পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট যে হাফ হিপ রিপ্লেসমেন্ট তা নয়, কিন্তু ওটার কনসেপ্টটা একটু আলাদা। মানে পার্শিয়াল নি রিপ্লেসমেন্টে যখন হাঁটু বেঁকে গেছে কিন্তু ওটা আবার স্ট্রেস দিলে সোজা হয়ে যায়, মানে ওটাকে আমাদের ভাষাতে বলা হয় কারেক্টেবল ভ্যারাস। যখন খুব বেশি এবং খুব রিজিড ভাবে বেঁকে যায়নি তার আগে অবধি করা যেতে পারে। যখন খুব বেশি বেঁকে গেছে তখন কিন্তু পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই তখন করা মুশকিল হয়ে যায়। এবং আর একটা যেটা ক্রাইটেরিয়া হচ্ছে যে লিগামেন্টগুলো ইনট্যাক্ট থাকতে হবে পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট করার জন্য। তো এই সব ক্রাইটেরিয়া হচ্ছে পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট, এবং অনেক সময় টোটাল নি রিপ্লেসমেন্ট ইজ দ্য অনলি গ্যারান্টিড সলিউশন। তো সেটা মানে সেটা সার্জনকে ডিসাইড করতে হবে যে পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট না টোটাল নি রিপ্লেসমেন্ট বেটার। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দুই হাঁটু একসাথে করি, সেটাকে বলা হয় বাইল্যাটারাল টোটাল নি রিপ্লেসমেন্ট, মানে দুই হাঁটু একসাথে, এবং এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই করি যখন হাঁটু বেঁকে যায়। তো ওই এক্সরেটাকে যদি আমরা সাইড দিয়ে দেখি তখন আমরা বুঝতে পারবো যে নি রিপ্লেসমেন্টটা শুধু সারফেসটাকে পাল্টানো হয়, মানে এটা একটা নি রিসারফেসিং, এটা পুরো হাড়টাকে পাল্টানো হয় না, হাড়ের এই সারফেসটাকে, তলটাকেই নতুন তল দিয়ে পাল্টানো হয়, বাকি হাড়টা যেভাবে আছে সেভাবে থাকে। তো এটাই হচ্ছে নি রিসারফেসিং অথবা নি রিপ্লেসমেন্ট। এই নি রিপ্লেসমেন্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে সেটা হচ্ছে প্রেসিজন,
কত অ্যাকুরেটলি এটা করা হয়েছে, এটা পুরোপুরি বায়োমেকানিক্স বেসড, এবং এই প্রেসিশনটাকে ইমপ্রুভ করার জন্য নানা ধরনের চেষ্টা আমরা করি, এবং সার্জনের এক্সপার্টিসটাই মোস্ট ইম্পর্টেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে আমরা দুই হাঁটু একসাথে করি এবং লিম্ব অ্যালাইনমেন্টটাকে রেস্টোর করা হয়, যে পাটা বেঁকে গেছে ওটাকে সোজা করা হয়। এটাই নি রিপ্লেসমেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, যে বাঁকা পাটাকে সোজা করা। তো ওটাকে বলা হয় রেস্টোরেশন অফ অ্যালাইনমেন্ট। আর আমরা এই ধরনের অনেক পেশেন্ট পাই যখন দুই হাঁটু বেঁকে গেছে, মানে এই ছবিতে আপনি দেখতে পারেন যে অপারেশনের আগে দুই হাঁটু বেঁকে গেছে, প্রায় 40 ডিগ্রি মতন বাঁকা আছে, কিছুতেই সোজা হচ্ছে না। এটা অ্যানেস্থেসিয়া দেওয়ার পর ছবি, মানে ওটা সোজা হচ্ছে না। তখন নি রিপ্লেসমেন্টের আমরা এটাকে পুরোপুরি সোজা করে দিই। আপনি দেখতে পাচ্ছেন এটা অপারেশনের সঙ্গে সঙ্গেই এই যে পা এভাবে ছিল পুরোপুরি সোজা হয়ে গেছে। তো এটাই নি রিপ্লেসমেন্টের সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর নি রিপ্লেসমেন্টে। যেটা আপনি আরো একটা ছবি দেখাচ্ছি, এটা অপারেশনের আগের ছবি, পায়ে ভাবে বেঁকে গেছে এবং অপারেশনের পরে সঙ্গে সঙ্গে সোজা হয়ে গেছে। এটা অপারেশনের আগের ছবি, পায়ে ভাবে বেঁকা আছে, অপারেশনের পর সঙ্গে সঙ্গে সোজা হয়ে গেছে। তো এটাই নি রিপ্লেসমেন্টের সব থেকে বড় অ্যাচিভমেন্ট, মানে নি রিপ্লেসমেন্ট করলেই অ্যালাইনমেন্টটা চলে আসে, বাঁকা পাটা পুরোপুরি সোজা হয়ে যায়, এবং এই সোজা হয়ে যাওয়াতে হাঁটা চলাটা স্বাভাবিক হয়ে যায়। ইট রেস্টোরস পেইনলেস অ্যান্ড স্টেবল মুভমেন্ট। এটা ভেরি ইম্পর্টেন্ট নি রিপ্লেসমেন্টে। আরো কিছু ছবি আপনাকে দেখাবো। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন অপারেশনের আগে ডান হাঁটুটা কতটা বেঁকে গেছে, দু পা আমরা একসাথে করি এবং অ্যালাইনমেন্টটা রেস্টোরড হয়ে যায়। এবার যখন দু পা বেঁকে গেছে তখন আমি পার্সোনালি প্রিফার করি দুই হাঁটু একসাথে করার। দুই হাঁটু একসাথে করলে কি হয় যে ওই অ্যালাইনমেন্টটা বেটার রেস্টোরড হয়, এবং দু পা একসঙ্গে করলে অ্যালাইনমেন্ট রেস্টোর করার পর আমরা পরের দিন থেকে হাঁটাতে পারি। তো একটা যখন দু পা বেঁকে গেছে তখন একটা করে করলে আবার যতক্ষণ অন্যটা হবে না ততক্ষণ কিন্তু হাঁটাটা স্বাভাবিক হয় না। কিন্তু দু পা একসাথে করলেও কোনো জোর করে তো দু পা একসাথে করা যায় না। আমাদের প্রথমে সব টেস্ট করে দেখতে হয় হিমোগ্লোবিন অ্যাডিকুয়েট আছে কিনা, হার্ট ফাংশন অ্যাডিকুয়েট আছে কিনা, সব ঠিক থাকলেই দুটো একসাথে করা সম্ভব, আর না হলে একটা করেও করতে হবে। তো এভরি কেস ইজ ডিফারেন্ট, কেস টু কেস বেসিসে আমরা ওটা স্টাডি করি। আর একটা ব্যাপার যেটা হয় নি রিপ্লেসমেন্টে আমরা সবসময় চেষ্টা করি যে অ্যাজ ফার অ্যাজ পসিবল পেনলেস রাখার জন্য, পেনলেস যেটাকে বলা হয় পেনলেস নি রিপ্লেসমেন্ট। এবং এই পেনলেস রাখার জন্য আমরা নানা ধরনের নার্ভ ব্লক ইউজ করি। নার্ভ ব্লকটা কি, যে হাঁটু থেকে যে ব্যথার সেন্সেশনটা ক্যারি করে ওই নার্ভটাকে এভাবে ব্লক করে দেওয়া হয়, এটা হচ্ছে পেনলেস নি রিপ্লেসমেন্ট। তো এই নার্ভ ব্লক কি করে করা হয়, আজকাল আল্ট্রাসাউন্ড দিয়ে করা হয়, নার্ভ স্টিমুলেশন দিয়ে, সিলেক্টিভ সেন্সরি ব্লকেট করা হয়, মানে যে হাঁটু থেকে পেনের সেন্সেশন ক্যারি করছে নার্ভ সেটাকে ব্লক করা হয় আল্ট্রাসাউন্ড গাইডেড বা নার্ভ স্টিমুলেশন ভাবে ওটা খুঁজে নার্ভটাকে ব্লক করা হয়। তো পেনলেস নি রিপ্লেসমেন্ট থাকলে অ্যাচিভমেন্ট খুব ফাস্ট হয়। এটা দেখুন অপারেশনের দুদিন পরেই পেশেন্ট পুরো হাঁটু ভাঁজ করছে। তো এটা পেনলেস নি রিপ্লেসমেন্ট করলে এই ইয়েটা খুব ফাস্ট হয়, হাঁটু পুরো ভাঁজ করছে। এবং আমরা এখনকার যেটা চেষ্টা করছি ওটা হচ্ছে হাই ফ্লেকশন নি, মানে হাঁটুটা পুরো ভাঁজ করে যেন বসতে পারে, বাবু হয়ে বসতে পারে। তো সেটা তো আমরা টেকনিক আছে, হাই ফ্লেকশন একটা টেকনিক, হাই ফ্লেকশন একটা ডিজাইন, কিন্তু আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ঠিক টাইমে যেন অপারেশনটা হতে হবে। অপারেশনটা যদি খুব টাইমে না হয় তাহলে কিন্তু খুব লেট হলে, অনেক দিন ধরে যদি হাঁটু ভাঁজ হচ্ছে না, আটকাচ্ছে, হাঁটু একদম সোজা হয়ে স্টিফ হয়ে পড়ে আছে, তাহলে কিন্তু অপারেশন পরেও অনেক টাইম লাগবে ভাঁজ হতে। তো ঠিক টাইমে অপারেশন করলে বেস্ট এবং কমপ্লিট রেজাল্ট হয়। তো এখন আমরা যেটা চেষ্টা করি হাই ফ্লেকশন নিই, মানে হাঁটু যেন পুরো ভাঁজ হয়, যাতে নিলিং, স্কোয়াটিং, ক্রস লেগ সিটিং এগুলো করা যায়। এবার এগুলো রুটিনলি না, মেজের উপর না করাই ভালো। আমরা যেটা বলি যে আপনি বাবু হয়ে বেডের উপর বসতে পারেন, মেজের উপর খুব স্পেশাল অকেশন হলে বসবেন, কিন্তু রুটিনলি না বসাই ভালো। আর এখন যেটা নতুন অ্যালয় ইউজ হচ্ছে ওটা হচ্ছে টাইটেনিয়াম নিওবিয়াম কোটেড নি। আর দিস ইজ আ টাইটেনিয়াম নি আমরা প্রচুর ইউজ করি। দিস ইজ নোন অ্যাজ LCS নি, লো কন্ট্যাক্ট স্ট্রেস রোটেটিং প্ল্যাটফর্ম মোবাইল বিয়ারিং নি। মানে এর যে পলিটা আছে, একদিকে মেটাল অ্যালয় আর মাঝখানে পলি আছে, এই পলিটা ঘুরতে পারে, ইট ইজ মোবাইল বিয়ারিং রোটেটিং প্ল্যাটফর্ম নি। তো এটা হচ্ছে মোস্ট অ্যাডভান্স নি এখন, এবং এটা পুরোপুরি টাইটেনিয়ামের তৈরি এবং টাইটেনিয়াম নিওবিয়াম কোটেড। এটা খুবই হালকা লাইট নি এবং ইট ইজ MRI কম্প্যাটেবল। তো এটাই আমরা এখন ম্যাক্সিমাম ইউজ করি। দিস ইজ দ্য মোস্ট অ্যাডভান্স নি অন দিস আর্থ নাও, যেটাকে বলা হয় লো কন্ট্যাক্ট স্ট্রেস LCS নি, রোটেটিং প্ল্যাটফর্ম মোবাইল বিয়ারিং নি, টাইটেনিয়াম নি। আর তার সঙ্গে টাইটেনিয়াম নিওবিয়াম কোটেড নিও ইউজ করা হয়, যেটাকে বলা হয় টাইটেনিয়াম নিওবিয়াম কোটিং।
এটাতে পলিটা ফিক্সড থাকে, যেটাকে ফিক্সড বিয়ারিং নি বলা হয়। কিন্তু ফিক্সড বিয়ারিং নি বা মোবাইল বিয়ারিং নি, রোটেটিং প্ল্যাটফর্ম নি, সেটা অনেকটা ডিসিশন টেকনিক মানে সার্জিক্যাল কন্ডিশনের উপর হয়, সুতরাং সেটা সার্জনকেই ডিসাইড করতে হয় কোনটা বেস্ট হবে আপনার জন্য। এখনকার দিনে আরো রিফাইন নি সিস্টেম এসছে, যেটা মডার্ন হচ্ছে অ্যাটিউন নি। এটা মানে এগুলো হচ্ছে পুরো পার্সোনালাইজড ফিট, মানে ধরুন যেরকম আপনার জামা কাপড় নানা সাইজের থাকে, সেই রকম আমাদের এই ইমপ্লান্টের কম্পোনেন্টগুলো নানা সাইজের থাকে, এবং এটাতে হাফ মিলিমিটার ভেরিয়েশনের সাইজ থাকে। তো এটা হচ্ছে একদম পার্সোনালাইজড ফিট অ্যাটিউন নি। আরো একটা পার্সোনালাইজড ফিট যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে পার্সোনা নি। এগুলো হচ্ছে সব পার্সোনালাইজড ফিট নি, এবং আমরা এটা ইউজ করে থাকি। তো নানা ধরনের নি ইমপ্লান্ট ইউজ হয়, কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে ওটা হচ্ছে সার্জিক্যাল টেকনিক আর সার্জিক্যাল প্রেসিজন। সার্জিক্যাল টেকনিক আর প্রেসিজনটাই মোস্ট ইম্পর্টেন্ট, কেননা নি রিপ্লেসমেন্ট পুরোপুরি প্রেসিজন বেস সার্জারি, এটা পুরোপুরি বায়োমেকানিক্স বেস সার্জারি। মানে কত সুন্দর করে ওটা অ্যালাইনমেন্ট হয়েছে, বায়োমেকানিক্সটা রেস্টোর্ড হয়েছে, ব্যালেন্সিং হয়েছে, এটাতে মিলিমিটার্স, ডিগ্রিজ, প্লেসমেন্ট, কারেকশন এগুলো ইম্পর্টেন্ট। মানে পুরোপুরি মেকানিক্স এটাতে ইম্পর্টেন্ট, এটাতে পুরোপুরি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনভলভ আছে। তো এই প্রেসিজনটাকে আরো এনহ্যান্স করার জন্য আমরা নানা ধরনের সিস্টেম ইউজ করে থাকি। ম্যানুয়াল ইনস্ট্রুমেন্টস তো আছেই, কেননা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে ওটা সার্জনের নিজস্ব প্রেসিজন, অ্যাকিউরেসি এবং এক্সপিরিয়েন্স। তো যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সার্জনের স্কিল, ওটাই মোস্ট ইম্পর্টেন্ট। তো ম্যানুয়াল ইনস্ট্রুমেন্ট তো আছেই, তার সঙ্গে আমরা রোবোটিক আর্ম দিয়ে সার্জারি করি, আমরা ন্যাভিগেশন ইউজ করি, কম্পিউটার অ্যাসিস্টেড, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করি। তো এইসব নানা ধরনের জিনিসও আমরা ইউজ করে থাকি। তো দিস ইজ আমরা এখন যেটা ইউজ করছি ওটা হচ্ছে অ্যাক্টিভ রোবট, ওটাকে বলা, এটা হচ্ছে কিউবিস অ্যাক্টিভ রোবট। তার সঙ্গে কিছু প্যাসিভ রোবটও আমরা ইউজ করি, যেরকম কোরি অ্যান্ড আদার রোবটস। তো অ্যাক্টিভ রোবোটিক আর্ম, এটাতে কি হয় যে রোবোটিক আর্ম পুরো বোন প্রিপারেশন করা হয়। এটা এই ক্ষেত্রে রোবোটিক সার্জারিতে আগে সিমুলেশন করা হয়, মানে অ্যাকচুয়াল ভার্চুয়াল সার্জারিটা আগে করে দেওয়া হয়, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে কম্পিউটার সাজেস্ট করে দেয় যে এই সাইজের কম্পোনেন্টগুলো লাগালে ভালো হবে। অ্যাকচুয়াল সিমুলেশনটা করে তারপরে আমরা অ্যাকচুয়াল সার্জারিটা করি। তো এইটা একটা বিশাল অ্যাডভান্টেজ, এটাতে অ্যাকুরেসি অনেক বেটার হয়। রোবোটিক আর্ম, এটা হচ্ছে রোবোটিক আর্ম যেটা দিয়ে সার্জারি করা হয়। রোবোটিক আর্ম সার্জারি মানে সার্জারিটা কিন্তু সার্জনই করে, মানে ওটা রোবট এসে করে সেরকম নয়। তো রোবোটিক আর্ম দিয়ে সার্জারি হয়। আর এটা দুটো কম্পোনেন্ট হচ্ছে, একটা হচ্ছে যেটা ন্যাভিগেশন, আর দ্বিতীয় হচ্ছে রোবোটিক আর্ম। ন্যাভিগেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাজেস্ট করে, পারফেক্ট সাইজ, পারফেক্ট প্লেসমেন্ট এগুলো সাজেস্ট করে, এবং রোবোটিক আর্ম ওটাকে এক্সিকিউট করে সার্জনের সব ওকে করার পর, মানে সার্জনের সব কিছু ওকে করার পর, সার্জনের প্ল্যানিং সব ভেরিফাই করার পর, তারপরে রোবোটিক আর্ম ওটাকে এক্সিকিউট করে। তো এটা হচ্ছে আমাদের রোবোটিক আর্ম, অ্যাক্টিভ রোবোটিক আর্ম যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ রোবোটিক আর্ম। তো ইট ইজ হাইলি ফ্লেক্সিবল, মানে ওইটুকু হাঁটুর মধ্যে এই রোবোটিক আর্মটা নানা অ্যাঙ্গেলে ঢুকে এটা এই মিলিং সিস্টেম দিয়ে সার্জারি করতে পারে। তো ইট ইজ হাইলি ফ্লেক্সিবল, হাইলি অ্যাকুরেট। আর দিস ইজ দ্য কিউবিস রোবোটিক আর্ম, and this is the console যেখানে আমরা অপারেট করি। আর এখন যেটা আমরা করছি সেটা যারা আউট অফ স্টেশন পেশেন্ট, যারা সেলাই কাটাতে অসুবিধা হচ্ছে, তো তাদের যারা অপারেশনের 2-4 দিন পরে ফিরে যেতে চাইছে, তো তাদের জন্য আমরা স্টিচলেস সার্জারি করছি, যেখানে কোনো সেলাই কাটার কোনো ব্যাপার নেই। এই স্টিচলেস সার্জারিটাও খুব আমরা করছি, যেখানে সেলাই কাটার কোনো ব্যাপার নেই। এবং আমরা রুটিনলি মোবাইল বিয়ারিং নি, যেটা দেখছেন গোল্ড নি, এটা ইউজ করে থাকি। মোবাইল বিয়ারিং গোল্ড নি, এটা অপারেশন থিয়েটারে আমারই ছবি, মোবাইল বিয়ারিং নিয়ে আমরা রুটিনলি ইউজ করি। তো আপনি দেখতে পারেন যে কিভাবে একটা মানুষের পা আগের দিন এভাবে ছিল, এতটা বাঁকা ছিল, অপারেশনের সঙ্গে সঙ্গে ওটা পরের দিন থেকে এভাবে দাঁড়িয়ে গেছে। তো 24 ঘন্টার মধ্যে মানুষের পা পুরো পাল্টে যায়। তো এইটা একদিনের মধ্যে পুরোপুরি বাঁকা পাটা সোজা হয়ে যায়। তো এইটা হচ্ছে নি রিপ্লেসমেন্টের ম্যাজিক। ইট ইজ আ লাইফ চেঞ্জিং সার্জারি। যারা বাড়ির বাইরে বেরোতে 5 বার ভাবতে হচ্ছিল, 10 বার ভাবতে হচ্ছিল, তারা এখন অপারেশনের 2-3 মাসের মধ্যেই বাইরে বেড়াতে যেতে পারেন, তারা আউট অফ স্টেশন যেতে পারেন, 3-4 মাসের মধ্যে তারা পাহাড়েও ঘুরতে যেতে পারেন। তো ইট রেস্টোরস পেনলেস অ্যান্ড স্টেবল মুভমেন্ট অ্যান্ড রেস্টোরস কনফিডেন্স, মানে ওই কনফিডেন্সটাকে ফিরে আসে। তো এইটা হচ্ছে নি রিপ্লেসমেন্টের ম্যাজিক। এবং হাই ফ্লেকশন নি যেটা আমরা ইউজ করি, অপারেশনের পরে পুরো বেডের উপর বাবু হয়ে বসা যায়। আর এখন আবার আমরা যেটা ইউজ করছি ওটা হচ্ছে ন্যাভিগেশন উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে
ন্যাভিগেশন সিস্টেম দিয়ে আমাদের পুরো প্ল্যানিং হয় কিভাবে কি করতে হবে, এবং যেটা কম্পিউটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওটাও সঙ্গে সাজেস্ট করে যে এভাবে করলে ভালো হবে, অ্যান্ড ওটাই আমরা এখন এক্সিকিউট করি। তো আমাদের এই মোমেন্টাম অর্থ কেয়ার, যেটা আমাদের টিম, এটাতে আমরা অর্থোপেডিক সার্জনস, হেলথ কেয়ার প্রফেশনালস সবাই আছি। তো এটার এখন আমরা এই বলতে গর্বিত যে সমস্ত ভারতবর্ষে সব থেকে বেশি নি রিপ্লেসমেন্ট আমরাই করি, এবং আমরা আমাদের এই চেষ্টা যে পৃথিবীর উন্নত মানের নি রিপ্লেসমেন্ট এবং হিপ রিপ্লেসমেন্ট আমরা যেন কলকাতাতে অ্যাভেলেবেল করতে পারি, এটাই আমাদের মোমেন্টাম অর্থ কেয়ারের চেষ্টা। ধন্যবাদ।